আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শাহবাগ থেকে যমুনা অভিমুখে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, দ্রুত সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের। ডাকসু নির্বাচনে ক্যাম্পাস জুড়ে চলছে প্রচারণা। ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, পিছিয়ে গেল ডাকসুর ভোট গ্রহণের তারিখ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, 21 অক্টোবর শুনানি। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান প্রধান বিচারপতি। একটি রাজনৈতিক মহল নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি ও ভারতে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং প্রয়াণ দিবসে জাতীয় কবির সমাধিতে সর্বজনের শ্রদ্ধা, সকল গণতান্ত্রিক লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে কাজী নজরুলের লেখনী, বললেন বিশিষ্টজনরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শাহবাগ অবরোধের পর যমুনা অভিমুখে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে পুলিশের বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শাহবাগের মূল সড়কে তারা অবস্থান নেয়, বন্ধ হয়ে যায় আশপাশের সড়কগুলো। এদিকে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বুয়েটের অনেক শিক্ষকরাও। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু, আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, তো এখনকার সবশেষ খবর আমাদেরকে জানান। তো আপনি জানেন যে আজকে প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়েছিল 3 দফা দাবিতে, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিল। যেই কর্মসূচির অধীনে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেসব প্রকৌশল শিক্ষার্থী রয়েছে, বুয়েট, কুয়েট, চুয়েট এবং ডুয়েট সহ অন্যান্য বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে যেখানে প্রকৌশল শিক্ষা পড়ানো হয়, সেখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই শাহবাগে সকাল থেকে এসে জড়ো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা কর্মসূচি পালন করছিল যে তাদের 3 দফা যেটি রয়েছে, ডিপ্লোমা যারা করছে তারা যাতে ইঞ্জিনিয়ার লিখতে না পারে, 9ম গ্রেডে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে পদায়ন না করা হয়, 10ম গ্রেডে ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়, এই ধরনের কোটা বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাহবাগে এখন আর নাই, তারা সেখান থেকে সরাসরি তাদের দাবি আদায়ে যমুনায় প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেটি ঘেরার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু আসার পথে বেশ কয়েক দফা পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়া হয়েছে এবং বারবার পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলেছে। তারপরে তারা যখন এখানটি এই রাস্তাটি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে, সেই সড়কটি থেকে ওঠে না, তখন কিন্তু পুলিশ তাদেরকে অ্যাকশন দিতে বাধ্য হয় এবং বিক্ষিপ্ত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং রাবার বুলেট ছড়ে, এছাড়াও জল কামানের পানি ব্যবহার করে তারা। সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আহত হয়েছে এবং এখনো শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এই সড়কটি আটকে বসে পড়েছে, এখান থেকে তারা সরে যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এখনো তাদেরকে যাতে সরিয়ে দেওয়া হয় সেজন্য জল কামানের পানি ছোড়া হচ্ছে, জল কামানের পানি নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরাও সেই জল কামানের পানিতে কিছুটা আক্রান্ত হয়েছি। আমার সহকর্মী, ক্যামেরা এবং আমি নিজেও কিছুটা সেই জল কামানের পানিতে ভিজেছি। তো যাই হোক, এখনো কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বলছে না। এই ঘটনার পর অর্থাৎ পুলিশ যখন তাদেরকে যখন এখান থেকে সরানোর চেষ্টা করেছে, অর্থাৎ সরে যেতে বলেছে, তখন কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবে না এবং সেজন্য তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে, চালিয়ে যাবে, এরকমটি কিন্তু তারা বলছে। এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাঁকা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানের পানি ছোড়া হচ্ছে, একই সাথে সেই সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার নিক্ষেপ করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায়, কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না। তো এরকম পরিস্থিতির মধ্যেই আসলে এখানে
বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার এখানকার সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবির প্রতি এতটাই অনড় যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না। তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে, যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই পানিটি নিক্ষেপ করা হয়। এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেটি বারবার নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বারবার নেগোসিয়েশন অর্থাৎ তাদের সাথে আসলে কিভাবে তারা সরে যাবে এই ধরনের আলাপ করারও চেষ্টা করছেন, কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু মানছে না যে তারা সরে যাবে এখান থেকে। তারা বারবার একই কথা বলছে যে 3 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এছাড়াও এই সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সহ যারা রয়েছেন তারা এসে একমাত্র আশ্বাস দিলেই কেবল তারা এখান থেকে সরে যাবে এবং তাদের দাবি মানার আশ্বাস দিলে, তাদের দাবি মানা হলে তারা সরবে, এছাড়া কিন্তু তারা সরবে না। আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানকে প্রতিহত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যে ব্যারিকেডগুলো দেওয়া হয় সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা ছুঁড়ে মারছে জলকামানের দিকে এবং জলকামানও কিন্তু থেমে নেই, তারা শিক্ষার্থীদের উপরে অনবরত পানি ছুড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অন্যরকম একটি পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখানে বারবার কিন্তু দুই পক্ষেরই ধাওয়া এবং পাল্টা ধাওয়া এর মধ্য দিয়েই কিন্তু এখানে সবকিছু চলছে। এই কর্মসূচি চলছে, যেটি যমুনা ঘেরাও কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা কিন্তু এক ফাঁকে বলেছিল তারা সচিবালয়ে যাবে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করে প্রধান উপদেষ্টার সহ যে 3 জন উপদেষ্টার কথা বলা হচ্ছে সেই উপদেষ্টাদের সাথে তারা আলাপ করতে চায়, তাদের দাবি আশ্বাস মানবে কিনা সেই বিষয়ে তারা কথা বলতে চায়। এই মাত্র একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, আপনি শব্দটি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারা কিন্তু এই কর্মসূচির ঘোষণা করেছিল সচিবালয়ের দিকে যাওয়ার, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করেনি। সেই কর্মসূচি পালন না করে তারা যমুনা অভিমুখে যখন আসছে তখন কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বারবার বলছে তাদের এই যে আন্দোলন, তাদের যে এই সংগ্রামটি, এই যে দাবি পূরণের যে আন্দোলনটি, এটি কিন্তু তারা কেবলই তাদের দাবির জন্য তারা যে কষ্ট করে বিএসসি পড়ছে সেই সনদের যে কষ্টটা রয়েছে, সেই সনদের যে ভার রয়েছে, সেই ভারটি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যখন পদায়ন করা হয় কিংবা তাদেরকে যখন মূল্যায়ন করা তখন কিন্তু তারা সেইটি পাচ্ছে না। এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকে কিন্তু তারা মুক্তি চায় এবং সেই মুক্তির লক্ষ্যেই কিন্তু তারা বারবার এই বিষয়টি সুরাহা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং সেজন্যই কিন্তু তারা আন্দোলনে নেমেছে। এখন শিক্ষার্থীরা এখন পর্যন্ত যেটি বলছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু ফিরবে না। সেক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা যতটুকু ধারণা করছি তারা আবারও শাহবাগে যাবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি ঘোষণা করবে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অনেকটাই সফল হয়েছে শিক্ষার্থীদের এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখনো যারা পরিবাগের সামনে শাহবাগের যে রোডটি রয়েছে সেখানে যারা জড়ো রয়েছে তাদেরকে কিন্তু নিবৃত করার চেষ্টা করছে এবং সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাকে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাস হয়েছে সেখানে আমরা দেখি বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেওয়া হয়েছে যেন শাহবাগ অভিমুখ থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেখানে যাতে কোনো কেউ যেতে না পারে সেরকম কড়া নিষিদ্ধ ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়েছেন এবং সেই অনুযায়ী এখানে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেসব শিক্ষার্থীরা এই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক, যেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেই মেডিকেল ইউনিভার্সিটির যে কনভেনশন হল রয়েছে যার নামকরণ করা হয়েছে আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, সেখানে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য পুলিশের কর্মকর্তারা কথা বলছেন, এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার বলছেন তারা। শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়ে আছে এবং তারা যাচ্ছে না, বারবারই তারা বলছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরবো না। তো এমন একটি পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটি এখন বলা চলে অনেকটাই উত্তপ্ত এবং বারবার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছে, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সব মিলে এখানকার পরিস্থিতি একেবারেই উত্তপ্ত বলা চলে। এখন এই যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে তারা আবার সংঘবদ্ধ হয়ে এখানে আসবে কিনা সেটিও বলা যাচ্ছে না। সে কারণে এখানকার নিরাপত্তা পরিস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু বারবার জোরদার করা হচ্ছে। তোহা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছেন। আমার ঠিক সামনে সম্মুখে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, জল কামানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিপ্লয় করা হয়েছে এবং সেই জলকামান থেকে কিন্তু অনবরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য পানি নিক্ষেপ করা হচ্ছে। আপনি আরো দেখতে পাচ্ছেন
এখানে আমি দেখানোর চেষ্টা করবো, আমার সহকর্মী এমদাদকে বলবো যে একটু দেখানোর চেষ্টা করতে চাই যে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিজিবির সদস্যরা কিন্তু এই রাস্তাটি যাতে পার করে কেউ যেতে না পারে সেজন্য কিন্তু তৎপর রয়েছেন এবং তাদের ভারী অস্ত্র আমরা রয়েছে, গার্ড দেওয়ার জন্য ভারী অস্ত্র, লাঠি সবকিছুই রয়েছে, তারা প্রস্তুত রয়েছেন। দেখা যাচ্ছে যে এখান থেকে কাউকে তারা ওই যেতে দিবেন না এমনটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন বলা চলে যে শিক্ষার্থীরা এখান থেকে সরে গেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের যে রাস্তাটি রয়েছে সেখানকার পরিবেশ পরিস্থিতি এখন অনেকটা ঠান্ডা দেখতে পাচ্ছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ওই মোড় থেকে কিন্তু আবারও শিক্ষার্থীরা একটু আসার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমি এটা তোহা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাতে চাচ্ছি, ওই মোড়টিতে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারাও সরে যাচ্ছেন না। তো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। তো এমন একটি পরিস্থিতির মধ্যে কিন্তু এই এলাকাটি রয়েছে, বলা চলে যে অনেকটাই উত্তপ্ত, ধাওয়া পাল্টা ধাওয়া। এই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এখানকার কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ ওখান থেকে তাদেরকে নিবৃত করে সরিয়ে এদিকটায় আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। তোহা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। জি বাবু, আপনাকে ধন্যবাদ, আপনি ওখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। মানুষের ভোগান্তি তৈরি করা বিচক্ষণতার কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবির বিষয়ে সরকারের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে বিষয়টি সহজেই সমাধান সম্ভব বলেও জানান সচিব। তিনি জানান, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় ও পিএসসি জড়িত, তাই সবাইকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। আমার মনে হয় এটা নিয়ে সবাই একটু পজিটিভলি চিন্তা করুক, আর যারা এটার স্টেক হোল্ডার অর্থাৎ যারা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে, এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময় এটার সমাধান করে দিতে পারবো। রাস্তাঘাট বন্ধ করা এটা কোনো দরকার না, ইট ইজ নট ওয়াইজ। আর এটা এই সরকারের আমলে আমরা কত যে রাস্তা বন্ধ করছি সেদিন একটা হিসাব দেখেন নেই, তার মধ্যে আমরা সরকারের উপরেই বেশি করছি, জনসাধারণ কম করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে ক্যাম্পাস জুড়ে। সকাল থেকে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। ক্যাম্পাস ও হলে ঘুরে ঘুরে বিলি করা হচ্ছে লিফলেট। মধুর ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জমায়েত হয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজস্ব প্যানেল ও স্বতন্ত্রভাবে ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারের পাশাপাশি সরাসরি কুশল বিনিময় করছেন। এতে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট প্রার্থী 1035 জন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন 73 এবং একজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এবারে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, নির্বাচনের প্রচারণা এবং ডাকসু প্রার্থী জালালের বিরুদ্ধে কি সিদ্ধান্ত হয়েছে সেই খবর আমাদেরকে জানান। তো আপনি জানেন যে ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে এবং ক্যাম্পাস জুড়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হয় এবং আমরা এর পরপরই দেখি যে সবাই ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন জায়গায় আসলে তাদের প্রচার প্রদর্শন করেন। তবে আজকে থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনকে বেশ কঠোর হতে, তাদের বেশ কিছু আচরণবিধির মধ্যে এটাও ছিল যে এরকমভাবে বিশাল ব্যানার ফেস্টুন এরকমভাবে প্রচার করা যাবে না। গতকাল আমরা এই
দুপুর 1টা থেকে 2টার দিকেই শিবিরের বেশ কয়েকটি ব্যানার দেখেছিলাম ক্যাম্পাস জুড়ে। আজকে কিন্তু এই ব্যানার তারা আসলে শিবির থেকে শুরু করে বেশ কয়েকটি প্যানেলের ব্যানার কিন্তু তারা আসলে উঠিয়ে নিয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে প্রশাসন কিন্তু এখন বেশ কঠোর হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে ভিসি মহোদয় থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রশাসনের এই ব্যাপারগুলো সম্পর্কে বলছেন। তারা বেশ কঠোরতার সাথেই আসলে তাদের দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। তো আমি একটু যুক্ত করতে চাই একজন প্রার্থীর সঙ্গে একটু পরিচয় করিতে চাই দর্শকদের। বৈষম্য বিরোধী প্যানেলের এজিএস প্রার্থী হাসিব আল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমি একটু তার কাছে জানতে চাই যে এখন এই প্রচারণার যে অবস্থা আপনারা দেখছেন সেই বিষয়টা আপনারা আসলে কি বলবেন এটা নিয়ে? আমি হচ্ছে স্বতন্ত্র এজিএস প্রার্থী, ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর। তো এই মুহূর্তে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ডাকসু নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে সেই আচরণবিধি কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে অনেক প্রার্থীরা কিন্তু ভায়োলেট করছে। তো সকল প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে করে এই ধরনের যাতে করে আচরণবিধি ভঙ্গ হয় সেই ধরনের কোনো কার্যক্রমে যাতে যুক্ত না হয়, এবং নির্বাচন কমিশনের উচিত এই ব্যাপারগুলোকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা। নির্বাচন কমিশন আমরা দেখতে পেয়েছি যে এর আগেও কিন্তু খুবই স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে করে কোনো ধরনের ব্যানার ফেস্টুন না করা হয়। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু প্যানেল এবং রাজনৈতিক দল তারা কিন্তু অনেকগুলো তারা কিন্তু সেগুলো করেছিল, এবং যখনই নির্বাচন কমিশন সেই নোটিশগুলো দিয়েছে তারা কিন্তু সেগুলো সরিয়ে ফেলেছে। এগুলো আসলে অনেকটা প্রশংসার দাবি রাখে আসলেই। তো সেই জায়গা থেকে আমাদের দাবি থাকবে যাতে করে আর কখনোই এই ধরনের কোনো নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় আমরা নিজেরাও করবো না, এবং কেউ যাতে এই ধরনের কাজ না করে সেই প্রতি কিন্তু আমাদের আহ্বান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট আনন্দঘন পরিবেশের মধ্যে রয়েছে। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানতে চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার কীভাবে করা যায়। কেননা 24 গণ-অভ্যুত্থানের পরে যে এবারে ডাকসু হচ্ছে এই ডাকসুটা হোক পরিবর্তনের এবং সংস্কারের, সেটাই কিন্তু আমাদের সবার কিন্তু একটা প্রত্যাশার জায়গা রয়েছে। ধন্যবাদ। হাসিব আল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, স্বতন্ত্র এজিএস প্রার্থী। আমি দুঃখিত, বৈষম্য বিরোধী প্যানেলের বলেছিলাম। তো আমি আছি পুরো সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই মুহূর্তে ডাকসুর সামনে ছিলাম। আপনি জানতে চেয়েছিলেন জালালের বিষয়ে, আচরণবিধি যারা লঙ্ঘন করবে তাদের বিষয়ে প্রশাসন কঠোর। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ খবর। মুহাজির, আপনাকে ধন্যবাদ। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোট গ্রহণের তারিখ। 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর ভোটের নতুন দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর এফ নজরুল ইসলাম জানান, মনোনয়নপত্র বিতরণের সময়সীমাও 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মনোনয়নপত্র জমা 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এবং যাচাই বাছাই 8 ও 9 সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ সময় 15 সেপ্টেম্বর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় আজ। কাল চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে। আমরা নির্বাচনকে ইনক্লুসিভ করার জন্য এবং স্টুডেন্টসদেরকে উৎসাহিত করার জন্য নির্বাচনে অংশগ্রহণে আমরা তাদেরকে যে ভুলগুলি কারেকশন করে, ছোটখাটো ভুলগুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা 13 জনের 15টা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী 21 অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য এই দিন ঠিক করেন। এর আগে সকালে এ নিয়ে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এ নিয়ে কার্যকর সমাধান চায় যাতে এটা বারবার বিঘ্নিত না হয়। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আপিল শুনানির মধ্য দিয়ে ত্রয়োদশ সংশোধনীর রায় বাতিল হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রায় পরিবর্তনের মধ্য দিয়ে যে অপরাধ করেছেন এতে তার শাস্তির নির্দেশনাও থাকবে বলে আশা করেন তিনি। তার জাজমেন্টটা যে কোনো জাজমেন্টই হয় নাই এবং তিনি যে গণতন্ত্র ধ্বংস করেছেন, তিনি মানুষের অধিকার খর্ব করেছেন জাজমেন্ট দিয়ে, তিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন। 21 অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে। আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে
সেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনের বাংলাদেশের আইনের শাসন, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। একটি মহল ভারতে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, একটি রাজনৈতিক মহল ভোট বাতিল করতে নিত্য নতুন দাবি তুলছে। পিআর পদ্ধতির সাথে দেশের মানুষ পরিচিত নয়, অথচ সেই দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তাই অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। চতুর্থ বা শেষ দিনের মতো নির্বাচন কমিশনে ঢাকা, রাজশাহী ও রংপুর সহ মোট 5টি অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তির শুনানি হয়েছে। 18টি আসনের বিপরীতে 250-রও বেশি দাবি আপত্তির আবেদন রয়েছে। সকালে রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনারের সাথে উপস্থিত ছিলেন ইসির সচিব সহ দাবি আপত্তি উত্থাপনকারীরা। দিনের প্রথমার্ধে রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি হয়েছে। দুপুরের পর শুনানি হবে ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের। খিলক্ষেতে একটি স্থায়ী মন্দির এবং 2টি মসজিদের জন্য রেলওয়ের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেল ভবনে জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। এ বিষয়ে 3 জন উপদেষ্টা চট্টগ্রামের প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, চন্দ্রনাথ মন্দির স্ট্রাইকিং কমিটির দাবি অনুযায়ী সংস্কারের নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রেম, বিদ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে কাজী নজরুল ইসলামের লেখনী। জাতীয় কবির সাহিত্যকর্ম ইংরেজিতে অনুবাদ করে বিশ্ব সাহিত্যে অন্তর্ভুক্ত করা গেলে বাঙালির সংস্কৃতি আন্তর্জাতিক মান পাবে বলে মনে করেন কবির নাতনি খিলখিল কাজী। মিজান শাহজাহানের রিপোর্ট। শৈশব কৈশোর কেটেছে অদ্যাহার আর অনাহারে। নিজের নামের সাথে যুক্ত হয়েছিল দুখু মিয়া। তিনি লিখেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। সেই দুখু মিয়াই তার লেখনীর শক্তির বলে হয়ে ওঠেন বাঙালির মুক্তির দূত, আমাদের জাতীয় কবি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই আশা পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে ফুলে ফুলে ভরে যায় তার সমাধি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি পরিবারের পাশাপাশি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় কবির নাতনি খিলখিল কাজী বলেন, নজরুলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষ ও মানবতা। কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি, তাকে পড়াতে পারি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো। মাত্র 43 বছর বয়সে বাকশক্তি হারানো নজরুলের লেখনী প্রেরণা জুগিয়েছে, বারবার এনে দিয়েছে মুক্তি। তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। কবিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, নজরুল সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। নজরুলের সাহিত্যকর্মের কোনো না কোনো দিক আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে না, অন্তত গান বা কবিতার একটি দুটি চরণ, এমন দিন বিরল। নজরুল লিখেছেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, কিন্তু ভুলে যাও কি এতই সহজ? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ উক্তি। যে গীতিকার দুহাত উজাড় করে লিখতে পারেন অসংখ্য শ্যামাসঙ্গীত ও ইসলামিক গান, যার কলম থেকে বের হয়ে আসে হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এরকম মানবিক চিন্তার মানুষ, তিনি যতই দূরে চলে যান তাকে কি ভোলা যায়? মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় কবির সমাধিস্থল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার। এই মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অকাট্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করবেন বলে আশাবাদ জানান তিনি। এ সময় আবু সাইদ হত্যার সময়ের দুটি ভিডিও আদালতে পেশ করেন চিফ প্রসিকিউটর। আলোচিত এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও এজন্য বৃহস্পতিবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই আদেশ দেন। এর আগে গত ৬ আগস্ট এই মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপালী ব্যাংক পিএলসির ১০ম বিশেষ সাধারণ সভা ও ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম। ব্যাংকের কোম্পানি সচিবের সঞ্চালনায় ১০ম বিশেষ সাধারণ সভা এবং ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক সহ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ক্যাশলেস সামিটে অংশ নিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ছাড়া ক্যাশলেস সমাজ গড়ে তোলা কঠিন। দেশের ৬০ থেকে ৭০% মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন জানিয়ে তারা বলেন, সরকারের সক্ষমতার অভাবে অনেক কিছু বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এজন্য পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলার তাগিদ দেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। প্রথমে দেশটির পণ্যের উপরে ২৫% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরও ২৫% শুল্ক যুক্ত করেন তিনি। এদিকে
জার্মান সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুটার আলজেমাইন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে 4 বার ফোন করেছিলেন ট্রাম্প, তবে একবারও ফোন ধরেননি মোদী। মাইন্স ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পের উপর ক্ষুব্ধ হওয়ায় তিনি ফোন ধরেননি। জার্মান সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্প নানাভাবে চাপে ফেলে ভারতকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তি করাতে চাইছেন, তবে ভারত এখনও এসব চাপে নতি স্বীকার করেনি বলে উল্লেখ করেছে ফ্রাঙ্কফুটার আলজেমাইন। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম সাক্ষাতে একই প্রতিপক্ষের বিপক্ষে 3-0 গোলে জয় পায় বাংলাদেশ। চীনা প্রতিপক্ষ, তাই ভাবনাটাও কম লাল সবুজের প্রতিনিধিদের। জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না দল। বিকেল 3টায় চাংলি মিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে। 3 ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত, পূর্ণ 9 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ 3 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে, নেপাল 3 পয়েন্ট নিয়ে তৃতীয়, আর ভুটান 3 ম্যাচে হেরে চতুর্থ স্থানে রয়েছে। 6 ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম আরেকবার। যমুনা অভিমুখে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা, দফায় দফায় সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত। ডাকসু নির্বাচনে ক্যাম্পাস জুড়ে চলছে প্রচারণা। ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, পিছিয়ে গেল রাকসুর ভোট গ্রহণের তারিখ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, 21 অক্টোবর শুনানি। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান প্রধান বিচারপতি। একটি রাজনৈতিক মহল নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি ও ভারতে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং প্রয়াণ দিবসে জাতীয় কবির সমাধিতে সর্বজনের শ্রদ্ধা, সকল গণতান্ত্রিক লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে কাজী নজরুলের লেখনী, বললেন বিশিষ্টজনরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।